এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। এসা কোনো প্রত্যুত্তর করলো না। ওর মুখ স্পাতের মতো কঠিন। ফুয়াদ ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে আবার বলল, কতদিন পর দেখা হলো, হোক পুরোটা আমার দোষ। তোমার রাগ, অভিমান, বিরক্তি, ক্ষোভ হতেই পারে আমার উপর, হওয়াটাই স্বাভাবিক। কিন্তু এসবের আড়ালে তো একটু অন্য অনুভূতিও থাকতে পারতো। তুমি বোধহয় আমার জন্য অপেক্ষাই করনি। মনে হচ্ছে আমি জীবনে ফিরে না আসলেও তোমার কিছু এসে যেত না। অথচ আমি ভেবেছিলাম সকালে তোমার সাথে দেখা হলো, তখন আমার ব্রেন ঠিকঠাক কাজ করছিল না। কিন্তু তোমার ব্রেন তো ঠিক ছিল। তুমি আমাকে ওভাবে এড়িয়ে চলে গেলে, আর এখন আমি তোমাকে জড়িয়ে ধরতে চাইলাম, অথচ তুমি যন্ত্রের মতো এখানে দাঁড়িয়ে আছো। কতটা ব্যাকুল হলে মানুষ একবার জড়িয়ে ধরার জন্য এভাবে অনুনয় করে। এসা মা ওখানে, রুমে গিয়ে কথা বলি। না, রুমে গেলে তো আমি তোমাকে খেয়ে ফেলবো। আমার স্পর্শ নাকি তোমার ভালো লাগবে না? তো কার স্পর্শ ভালো লাগবে? আমি কিসের জন্য ঢাকায় আসলাম? আমার তো সোজা লন্ডনের ফ্লাইট ধরা উচিত ছিল। এসা রুমে চলে আসে। কিছুক্ষণ পর ফুয়াদ আসে। এসা রুমের দরজা আটকাতে আটকাতে বলল, আমার কাছে আসবেন না, আমাকে কোনোভাবে স্পর্শ করার চেষ্টা করবেন না, তাহলে আমার খুব ভালো লাগবে। ফুয়াদ টেবিলের সাথে হালান দিয়ে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলল, ঠিক আছে। কি যেন বলছিলেন? আপনি আমাকে লম্বা চিঠি লিখে জানিয়ে গিয়েছেন আপনার জীবনে আমি ম্যাটার করি, আপনি আমার জন্য ঢাকায় এসেছেন। আচ্ছা, এগুলো কি আপনি আমার প্রতি মহৎ আচরণ ভাবছেন? না, আমার মতো ব্যর্থ মানুষের কারো প্রতি মহৎ আচরণ করার সাধ্য নেই। কাউকে নিজের পরিস্থিতি বোঝানোরও ক্ষমতা নেই। মন মেজাজের দোহাই দিয়ে আপনি লাপাত্তা হয়ে যাবেন। একটা বার কল দেওয়ারও প্রয়োজন মনে করবেন না। হুট করে নিজের মর্জি মতো ফিরে এসে আমাকে জড়িয়ে ধরতে চাইবেন। আবার নাকি আপনি লন্ডন যাবেন, যাওয়ার জন্য সব কিছু রেডি করে এনেছেন। আচ্ছা, আমাদের তো স্বামী স্ত্রীর সম্পর্ক কি এরকম হয়? এতটা ঠুকনো, লন্ডন আমেরিকা কোথাও তো যেতে কিছু জিজ্ঞেস করতে হয় না। আসলে আমি আপনার জীবনে এতটাই গুরুত্বহীন যে আমার প্রতি সামান্য স্বাভাবিক আচরণও আপনার কাছে বিশেষ মনে হয়। ব্যাপারগুলোকে এত জটিল করে ভেবো না এসা, একটু সহজভাবে বুঝো। জীবনে একের পর এক বিভিন্ন ঝামেলায় আমার মন মেজাজ অস্থির ছিল। বিয়েটাও সেই অস্থিরতার ভিতরেই হয়েছে। এখন আমি স্থির হয়েছি, আর কোনো অন্তর্দ্বন্দ্ব দ্বিধা নেই আমার মনে। আমি তোমার সঙ্গে সংসার করতে চাই। আগের কথা বাদ দাও, দেশের বাইরে যাওয়ার সব কিছু আগেই হয়েছে। এখন হলে অবশ্যই তোমাকে জিজ্ঞেস করতাম। এটা আমার জীবনের অনেক বড় একটা স্বপ্ন এসা, একটু অ্যাপ্রিসিয়েট করো। পরিবারের মানুষদের কাছ থেকে আমি জীবনে কোনো ব্যাপারে কখনো অ্যাপ্রিসিয়েশন পাইনি। হ্যাঁ, আমি আপনাকে অ্যাপ্রিসিয়েট করছি। আপনার সকল স্বপ্ন পূরণ হোক, লন্ডনে জীবন সুন্দর হোক। তোমাকেও নিয়ে যাব। আমাদের লন্ডনের জীবন সুন্দর হবে। আমার এত বড় স্বপ্ন নেই। মা বোধ হয় খাবার বেড়েছে, আমার খেতে ইচ্ছে করছে না, আপনি খেয়ে চলে যান। ফুয়াদকে হতাশ দেখালো। এই হতাশা ছাপিয়ে ধীরে ধীরে প্রচন্ড রাগ হতে লাগলো। সব মিলিয়ে কিরকম অসহনীয় অনুভূতি হচ্ছে ওর। সহজ কথাগুলো এসা কেন বুঝতে পারছে না, নাকি বুঝতে চাচ্ছে না? লন্ডন যাওয়ার আগে কিছুদিন আমার সাথে থাকতে এসছেন, শরীরের টানে এসছেন। এরপর লন্ডন যাওয়ার পর আপনাকে আর খুঁজে পাওয়া যাবে না। আমি জানি আপনাকে আগাগোড়া আমার চেনা হয়ে গেছে। কয়টা দিন নিজেকে নিয়ন্ত্রণ করুন, লন্ডন গেলে মেয়ের অভাব হবে না। আপনার ভালোবাসা, সুন্দর হাসির মেয়ে সুস্মিতাও লন্ডন থাকে। তোমার কি ধারণা বাংলাদেশে মেয়ের অভাব আছে? শরীরের টানে তোমার কাছে এসে এভাবে একবার জড়িয়ে ধরার জন্য করুণা করতে হবে? এই বলে ফুয়াদ ক্ষিপ্ত মুখে দরজার দিকে এগিয়ে গিয়ে সজোরে দরজা খুলল। এসা বাধা দিল না। মিনারা বেগম
গোসলে ঢুকেছেন। বাসা থেকে বের হয়ে প্রধান্বিত পায় থপথপ করে সিঁড়ি ভেঙে নিচে নেমে বেরিয়ে পড়ল ফুয়াদ। জীবনে কাউকে এভাবে বোঝানোর চেষ্টা করেনি ও, কারোর প্রতি এত ব্যাকুল হয়ে অনুরোধ করেনি। আজ করেছে, সর্বোচ্চ আকুলতা প্রকাশ করেছে। বিপরীতে কি পেল? বিরক্তি, অবহেলা, মন থেকে চাওয়া সকল কিছুই ওকে এভাবে হতাশ করেছে। আজ এসাও করল। মিনারা বেগম গোসল সেরে বের হয়ে দেখলেন ফুয়াদ চলে গেছে। তার খুব রাগ হলো এসার উপর। এগুলো কেমন খামখেয়ালি আচরণ? ছেলেটা নিজের থেকে সেদে বলল আমাকে রান্না করতে। যত যাই হোক, তুই ওকে এভাবে না খেয়ে যেতে দিলি কিভাবে? আমি তাকে খেয়ে যেতে বলেছি। এসা, বিয়েটা কোনো ছেলে খেলা না। সংসার জীবনে এড়েছে আরও অনেক কিছুই হয়। বুয়া যদি সেরকম খারাপ হতো, আমিও তো তোকে ওর সাথে ফিরে যেতে দিতাম না। তোর ভালোটা আমি তোর চেয়ে বেশি বুঝি। আমি তো বলিনি মা ছেলে খেলা। ওর সঙ্গে যা, বাচ্চা হওয়ার খবরটা ওকে বল। এরপর যদি আবার মনে হয় ও তোকে অবহেলা করছে, তোর প্রতি কোনো অন্যায় আচরণ করছে, আমি নিজেই তোকে নিয়ে আসব। বাচ্চা হওয়ার খবরটা উনি যেন কিছুতেই না জানে। আমি তোমাকে অনুরোধ করছি। এসবের মানে কি? সে বাচ্চা চায় না মা, সে বাচ্চা চায় না মা। সে লন্ডন চলে যাবে। আমার প্রতি এত অন্যায় আচরণ করে, এরপর হঠাৎ করে আমাকে মাথায় তুলে নাচাতে চাইলে তার মাথায় উঠতে হবে। সে আবার যে কোনো সময় পরিবর্তন হয়ে যাবে। মান অভিমান যা করার কর, কিন্তু দিবসের কথা মাথায় আনিস না। তুই এখন আর একা নেই রে মা, তোর ভিতরে আরেকটা প্রাণ আছে। সে লন্ডন গিয়ে আবার নিখোঁজ হয়ে যাবে। এই সন্তানের সমস্ত দায়িত্ব আমারই। আমি সেজন্য মানসিকভাবে প্রস্তুত। দুঃখকে আমি ভয় পাই না। যা হওয়ার হবে। সারা জীবন কষ্ট করেই বড় হয়েছি। এত আগ বাড়িয়ে ভাবছিস কেন? ও তোর প্রতি অবশ্যই অন্যায় করেছে। সেই অন্যায়ের ব্যথা আমার বুকেও যন্ত্রণা হয়েছে, কিন্তু এখন এর জন্য কি সংসার ভাঙার কথা চিন্তা করা উচিত হবে? ও যদি পরিবর্তন না হতো তাহলে আলাদা ব্যাপার ছিল। এত অস্থির হচ্ছ কেন মা? তার পরিবর্তনের স্থায়িত্ব কতটুকু সেটা আমাকে বুঝতে দাও। দেখেছো এইটুকুতেই কিভাবে রাগ করে চলে গেল। এত অধৈর্য আমার ব্যাপারে। এর ভিতরে ফুয়াদ ফোন করলো মিনারা বেগমের ফোনে। তিনি ফোন ধরতে ওপাশ থেকে বলল, আন্টি, আমি খুব ক্ষুধার্ত, কাল থেকে কিছু খাইনি। আপনার মেয়েকে দিয়ে আমার জন্য খাবার পাঠালে খুব ভালো হতো। আর ওকে বলুন আমি ওকে কোনোভাবেই স্পর্শ করব না। আপনাকে সাক্ষী রেখে বললাম। মিনারা বেগম বিব্রত বোধ করলেন। তিনি বললেন, ঠিক আছে, আমি ওকে নিয়ে তোমার জন্য খাবার পাঠাচ্ছি। আপনি শিওর ও আমার জন্য খাবার নিয়ে আসবে? আসার পথে ও আবার খাবারে বিষ মিশিয়ে দিতে পারে। লক সিস্টেম কোনো লাঞ্চ বক্স থাকলে সেটাই খাবার দিয়েন। মিনারা বেগমের কাছে লক সিস্টেম কোনো লাঞ্চ বক্স নেই। তার চেয়ে বড় ব্যাপার, এসা শক্ত হয়ে বসে আছে। ও কিছুতেই ফুয়াদের জন্য খাবার নিয়ে যাবে না। মা, তুমি ওই লোকটাকে নিয়ে এত আদিক্ষেতা করছো কেন? ক্ষুধার্ত হলে খাবার বাইরে থেকে কিনে খাক। আমার শরীর ভালো লাগছে না, আমি যেতে পারবো না। এমন নিষ্ঠুর আচরণ করছিস কেন? গাড়িতে করে গিয়ে খাবারটা দিয়ে আসবি শুধু। আর শোন, ও বলেছে তোকে স্পর্শ করবে না। ছি, তোমার কাছে এসব বলেছে? মিনারা বেগম একটু তড়িঘড়ি করে খাবার বাড়ে। এর ভিতর ফুয়াদ তাকে ফোন দিয়ে আবার বলে, আন্টি, ও যদি আমার জন্য খাবার নিয়ে না আসে, আমি কিন্তু ওখান থেকে ওকে তুলে নিয়ে আসবো। ও আমার বউ। ওকে তুলে আনলে কে আটকাবে বলুন? আপনি কি আটকাবেন? এই লোকের দ্বারা এসব অসম্ভব ব্যাপার না। এসব তামাশা ভালো দেখাবে না। এসব শেষমেশ দায়সারা ভাবে তেতো মেজাজে রাজি হলো, কিন্তু ও খাবার দরজার সামনে রেখে চলে আসবে। মিনারা বেগম এসার হাতে লাঞ্চ বক্স ধরিয়ে দিয়ে বাসার গেটের সামনে থেকে রিস্কায় তুলে দিলেন। রিস্কা চলতে শুরু করার আগ মুহূর্তে তিনি ওকে সতর্ক করে বলেন, খাবারে আবার কিছু মিশিয়ে নিয়ে যাস না তো। এসার কপালে ভাঁজ পড়ে। ও ভ্রু কুচকে তাকায়। কি আবোল তাবোল বলছো? আমি না, ফুয়াদ বলেছে। কোথায় কি ছিল এতদিন? মাথায় বোধহয় সত্যি গন্ডগোল হয়েছে। আমারও তাই মনে হচ্ছে। ফুয়াদ ব্যালকনিতে দাঁড়িয়ে ফুল গাছের টবগুলো দেখছে। ওর আঙ্গুলের ফাঁকে জ্বলন্ত সিগারেট খাওয়া কমিয়ে দিয়েছিল, কিন্তু এখন
এসা যা যন্ত্রণা করছে, এছাড়া নিজের মেজাজ ঠিক রাখার কোনো উপায় নেই। এসা এখানে থাকলে ওর এই শখের কাজগুলো অন্তত ওইভাবে পানির অভাবে শুকাতো না। মেয়েটা এমন অবুঝের মতো আচরণ কেন করছে? এখন যদি খাবার নিয়ে না আসে তাহলে মেজাজ কি ঠিক রাখা কঠিন হয়ে যাবে না? এত নির্দয় আচরণ তো ওর প্রাপ্য না। ফুয়াদ দেখলো গেটের সামনে একটা রিক্সা থেমেছে। রিক্সা থেকে অতি রূপবতী এক রমণী প্রচণ্ড বিরক্ত মুখে নেমে থপথপ করে পা ফেলে বাসার দিকে এগিয়ে আসছে। তার হাবভাব দেখে মনে হচ্ছে সে খাবার দরজার সামনে রেখেই চলে যাবে। হাতের সিগারেটটা ফেলে দ্রুত দরজার কাছে এগিয়ে আসে ফুয়াদ। ওকে আগে থেকেই এভাবে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে এসব মনে মনে বোধহয় খানিকটা হতাশই হলো। এখন নিশ্চয়ই খাবার দরজার সামনে রেখে চলে যেতে পারবে না। কিছুটা সময় আবার মুখোমুখি ব্যয় করতে হবে। এই নিন আপনার খাবার, আমি আসছি। ব্যস্ত কণ্ঠে ফুয়াদের দিকে লাঞ্চ বক্স এগিয়ে বলল এসা। ওর আসলে তেমন কোনো ব্যস্ততা নেই, তবুও ভান করছে। হয়তো বুকের মধ্যে ফুয়াদের প্রতি জমে থাকা পাহাড় সমান রাগ, অভিমান, ক্ষোভের কারণে। এমন কোনো রাত নেই যেও কাঁদেনি, প্রতিটা মুহূর্ত যন্ত্রণা নিয়ে কাটিয়েছে। ভাতের লোকমাগুলো দলা পাকানো কষ্টের মতো গলা দিয়ে নেমেছে। ভেতরটা যে কতখানি পুড়েছে তা কাকে বুঝাবে? খাবার তো রেস্টুরেন্টেই খেতে পারতাম, তোমাকে ডেকেছি কেন তাহলে? তুমি এত বোকা এসা? লাঞ্চ বক্স হাতে না ধরে রহস্য ভঙ্গিতে একটু হেসে বলল ফুয়াদ। এরপর এসার হাত ধরে এক টানে দরজার সামনে থেকে ভেতরে নিয়ে আসে। আরে কি করছেন? গম্ভীর বিচলিত কণ্ঠ বলে উঠল এসা। ফুয়াদও দরজায় তালা লাগাতে লাগাতে ভারী গলায় বলল, তোমাকে একেবারে বোকা বলা অন্যায় হবে। তোমার মাথায় কিছুটা ভালো বুদ্ধি জ্ঞানও আছে। তুমি আসলে ঠিকই ধরেছ। আমি শরীরের টানেই তোমার কাছে ঢাকায় এসেছি। লন্ডন গিয়ে আর কোনো যোগাযোগ রাখবো না। পুরুষ মানুষ তো বুঝছো, এরকমই শরীরই সব। দুনিয়াতে যা করে শরীরের টানেই করে। তাছাড়া তুমি যা সুন্দরী, তোমার যা ফিগার, তোমার হাজবেন্ডের এসব টান একটু বেশিই থাকবে। এসাকে আতঙ্কিত দেখালো। এসব ফুয়াদের মনের কথা? তার চেহারা দেখে তো তাই মনে হচ্ছে। তাহলে ওই বাসায় বসে যে ব্যাকুলতা দেখালো সেসব মিথ্যা? সে ব্যাকুলতা মিথ্যা হওয়ার আশঙ্কা। ওর বুকের ভিতর ধীরে ধীরে কেমন অসহনীয় ব্যথা অনুভব হতে লাগলো। ফুয়াদ দীর্ঘ সময় এসার মুখের দিকে তাকিয়ে থাকলো। এরপর হতাশ কণ্ঠে বলল, ভয় পেলে নাকি? না ঈশা, তোমার মাথায় আসলেই কোনো বুদ্ধি জ্ঞান নেই। তুমি হচ্ছে একজন বোকা সুন্দরী। আপনার উদ্দেশ্য কি পরিষ্কার করে বলুন তো? আমার বাসার ফ্রিজটা খালি। আমার উদ্দেশ্য হলো তোমাকে কেটে টুকরো টুকরো করে ওটার ভিতর ভরে রাখবো। স্টুপিড। আমি বাসায় যাব, দরজা খুলুন। তোমরা মেয়েরা পরিষ্কার সোজাসাপটা কথা বুঝতে পছন্দ করো না। এখন শুনো, বাঁকা করে বলি। আগামী সপ্তাহের শুরুতেই আমার ফ্লাইট। এই এক সপ্তাহ তুমি এখানেই থাকবে। এটাই তোমার বাসা। তুমি এই বাসার সম্রাজ্ঞী, মুঘল সম্রাজ্ঞী নূরজাহান। তোমার মনের সমস্ত রাগ, জেদ, অভিমান, অভিযোগ, ক্ষোভ যা কিছু আছে আমার প্রতি, সব এখানে বসেই ঝাড়ো। শুধু আমার সঙ্গে বিয়ে রাখবে না, হ্যান ত্যান এ সমস্ত কথাবার্তা বলবে না। এসে কোনো প্রত্যুত্তর না করে চুপচাপ চেয়ারে টেনে বসল। ওর দৃষ্টি অমনোযোগে। ফুয়াদ লাঞ্চ বক্স খুলে প্লেটে খাবার বেড়ে এসার মুখোমুখি চেয়ার টেনে বসে জিজ্ঞেস করল, আমার হাতে খাবে? আঙুলের স্পর্শ লাগবে কিন্তু ঠোঁটে। হ্যান্ড গ্লাভস পরে নিব? এটা চোখ তুলে ফুয়াদের দিকে তাকালো, বিষণ্ণ গলায় বলল, আমার যেতে ইচ্ছে করছে না, আপনি খেয়ে নিন। আমি চলে যাওয়াতে তুমি বোধহয় একটু বেশি দুঃখ পেয়েছো। সেই অভিমান ভুলতে পারছো না। অভিমান নিয়েই না হয় তুমি এই কয়টা দিন আমার সাথে থাকো। এরপর যদি মনে হয় আমি খারাপ স্বামী, তাহলে আমার সাথে বিয়ে রাখার দরকার নেই। ফুয়াদ এক প্রকার জোর করে এসার মুখে খাবার তুলে দিয়ে বলল, আমাকে বিশ্বাস করতে দ্বিধা হচ্ছে? ভাবছো আমি হয়তো আবারও নিখোঁজ হয়ে যাব? তোমার এই অবিশ্বাস তৎক্ষণাৎ দূর করে দেওয়া তো সম্ভব না। তবেই একটা প্রস্তাব দেই তোমাকে। এই এক সপ্তাহ আমি তোমাকে একটু ছুব না। তুমি যে ভয়াবহ খোঁটা দিয়েছো আমাকে, যেদিন
তোমাকে লন্ডন নিতে পারবো। সেদিন আবার নতুন করে ফুল সজ্জা করব। এসব চোখ দিয়ে ঝরঝর করে জল গড়াচ্ছে। অনেকক্ষণ যাবৎ এই কান্না চেপে রেখেছিল। কেন কাঁদছে তা সঠিকভাবে গুছিয়ে ভাবতে পারছে না। এগুলো চোখের জল নাকি অভিমানের বরফ গলা পানি? তাহলে বেশি করে কাঁদো, যাওয়ার আগে যেন একবার জড়িয়ে ধরে যেতে পারি। কতদিন পর পেট ভরে খেলো এসা, যার সঙ্গে বিয়ে রাখবে না বলে তীব্র অভিমান নিয়ে দুর্বিষহ দিন কাটিয়েছে, তার হাতেই খেলা। মানুষের মন কত বিচিত্র। খাওয়া শেষে চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে গলগল করে বমি করে দিল এসা। সমস্ত বমি পড়ল ফুয়াদের গায়ে। ঘটনা আকস্মিকতা ফুয়াদ বিমুট হয়ে গেল। তুমি কি গলায় আঙুল দিয়ে ইচ্ছে করে আমার গায়ে বমি করলে? এসাকে চূড়ান্ত বিব্রত দেখালো। ও মুখ চেপে রেখে বলল, না, আমি ইচ্ছে করে করিনি, দুঃখিত। লাগু। ফুয়াদ দ্রুত বাথরুমের দিকে যেতে যেতে বলল, কোনো ব্যাপার না, তুমি তোমার রাগ, ক্ষোভ, অভিমান যেভাবে খুশি ছাড়ো। আমার শরীরে ছুরি দিয়ে আঘাত করলেও কিছু বলবো না। ইউ আর অ্যালাউড টু ডু এভরিথিং। ফুয়াদ একেবারে গোসল সেরে বের হয়ে দেখলো এসা বিছানার এক কোণে জড়সড় হয়ে শুয়ে আছে। কয়েকবার ডেকে বুঝলো ঘুমিয়ে পড়েছে। যে মেয়ে এখানে আসতেই চায়নি, বাধ্য হয়ে এসে আবার সঙ্গে সঙ্গে চলে যেতে চেয়েছে, ফুয়াদ জোর জবরদস্তি করে আটকে রাখলো। তা নিয়েও কিরকম প্রতিক্রিয়া করলো সেই মেয়ে। এইটুকু সময়ের মধ্যে কত নিশ্চিন্তে এখানে ঘুমিয়ে পড়েছে। মেয়েদের মন বুঝতে পারা এত কঠিন ব্যাপার। এসার এখানে কোনো জামা কাপড় নেই। ফুয়াদের এখন প্রথম কাজ হলো ওর জন্য জামা কাপড় কিনে আনা। ঘুম থেকে উঠে গোসল করার জন্য জামা কাপড় না পেলে আবার ওর গায়ে বমি করে দিতে পারে। ফুয়াদ বাইরে যাওয়ার জন্য তৈরি হয়ে বলল, এসা বোকা সুন্দরী, মুঘল সম্রাজ্ঞী নূরজাহান, আমি একটু বের হচ্ছি। এসা ঘুমে তলিয়ে আছে। ফুয়াদ বাসা থেকে বাইরে থেকে তালাবদ্ধ করে বেরিয়ে পড়ল। মেয়েদের জামা কাপড় কেনার কোনো অভিজ্ঞতা নেই ফুয়াদের। দোকানদার যা ভালো বলছে তাই নিয়ে চলে এসেছে। বাসায় ফিরে দেখলো এসা সামনের রুমে বসে আছে। সদ্য বোধহয় ঘুম ভেঙেছে। একটু কষ্ট করে দেখবেন প্লিজ, আপনার গায়ে ঠিকঠাক হয় কি না। এই বলে বসতেও পারলো না ফুয়াদ। এর ভিতরে কলিং বেল বাজে। এ বাসায় কে আসবে? পলি বেগম এসেছেন। তিনি বাসার ভিতর ঢুকলেন না। দরজার সামনে দাঁড়িয়ে কোনো ভূমিকা ছাড়াই বললেন, কালকে বাসা যাবে, তোমার তেজলা বউকে নিয়ে আসবে। তোমাদের সবার সঙ্গে আমার কথা আছে। তোমার বাপকে গ্রাম থেকে পুলিশ দিয়ে ধরিয়ে এনেছি, তোমাদের জন্য যেন পুলিশ পাঠাতে না হয়। বড়লোকের বিরাট পুলিশি কারবার। তারা ডাকলে পুলিশ হাজির। এগুলো কি ভাড়া করা নকল পুলিশ নাকি? কি মারাত্মক কাণ্ড। এসা আর চোখে তাকিয়ে থাকে। পলি বেগম দরজার বাইরে থেকে চলে গেলেন। ফুয়াদ তার কথার কোনো প্রত্যুত্তর করেনি, কিংবা এসব কথার বিপরীতে কি বলা উচিত তা তৎক্ষণাৎ ভেবেই পায়নি। দরজার তালা লাগিয়ে ফুয়াদ এসে চেয়ারে বসলো। দরজা খোলা রাখলে যদি এসে আবার চলে যেতে পারে। কিরকম গুমোট চেয়ারে বসে আছে, হাবভাব বোঝা মুশকিল। মায়ের প্রতি ফুয়াদের অভিমান, রাগ বেশ গভীর। এতটাই গভীর যে লন্ডন যাওয়ার আগে একবার দেখা করার কথাও ভাবিনি, কিংবা কখনো ও বাড়িতে যাওয়ার কথাও। কিন্তু মা এসে এমনভাবে বলে গেলেন যেন তার সঙ্গে ওর হালকা কথা কাটাকাটি হয়েছে। কিছুক্ষণ নিঃশব্দে বসে রইল ফুয়াদ। এসে তো এমনিতেই মুখে কুলু পেটে আছে। জামা কাপড়গুলো গায়ে ঠিকঠাক হয় কিনা তাও পরে দেখছে না। মানুষকে এত তোষামত করার স্বভাব ফুয়াদের নেই। কিন্তু মানুষ আর বউ যে এক জিনিস না তা এখন বেশ ভালো করে বুঝতে পারছে। বউ হলো ঘরের সম্রাজ্ঞী, তাদের তোষামত করে মাথায় তুলে নাচতে হয়। ফুয়াদ নরম গলায় বলার চেষ্টা করলাম, এসা লাভলি গার্ল, একটু কষ্ট করে জামা কাপড়গুলো গায়ে দিয়ে দেখো, ছোট বড় হলে পরিবর্তন করে আনবো। এসা চেয়ারের উপর হাত পা তুলে হাঁটুতে মুখ গুজে বসে আছে। সামান্য নড়াচড়া করছে না, মনে হচ্ছে কোনো যন্ত্র। আমার কিন্তু প্রচুর শর্ট টেম্পার, রাগারাগি করলে নিশ্চয়ই তোমার ভালো লাগবে না, কিন্তু তুমি কোনো কথা শুনতে চাচ্ছ না। আমি এখন তোমাকে জামা কাপড় পরিয়ে দিব? তোমাকে স্পর্শ করাও তো আবার নিষেধ। এসে শপিং ব্যাগগুলো হাতে নিয়ে লম্বা লম্বা পা ফেলে রুমের দিকে চলে গেল। এর ভিতরে শফিক আহমেদ ফোন করলেন ফুয়াদকে। ও একবার ভাবলো ফোন ধরবে না, পরে আবার ভাবলো কি ভেবে যেন ফোন ধরল। বাবা ওর হয়ে যথেষ্ট কথা বলেছিল, এমনকি বাড়ি ছেড়েও চলে গিয়েছিল। ওর রাগের মাথায় তাকে অনেক অপমান করেছে। যদিও যা বলেছে সেসব মিথ্যে নয়, কিন্তু
এই দূরত্বের পর নিজের বলার ক্রু সত্যিগুলোর জন্য মনের কিরকম খচখচ করছে। দূরত্ব এমনই এক জাদু, কত রাগ খুব হালকা করে দেয়। শফিক আহমেদ স্নেহ ভরা গলায় জিজ্ঞেস করলেন, বাজান কেমন আছো তুমি? আছি কোনো রকম বাবা। এশা আমাকে পাত্তা দিচ্ছে না। আচ্ছা, তোমাকে নাকি গ্রাম থেকে পুলিশ দিয়ে ধরিয়ে এনেছে, এ কথা কি সত্যি? ডাহা মিথ্যা কথা। তোমার মা এই বাড়ি আমার নামে লিখে দিয়েছে। এরপর গ্রামে গিয়ে অনেক অনুরোধ করে কান্নাকাটি করে আমাকে নিয়ে এসেছে। বাড়ি লিখে দিয়েছে বলে আমি এখানে আসিনি। আসলে তোমার মায়ের মানসিক অবস্থা প্রচন্ড খারাপ, তাই এসেছি। ঠিক আছে, তার খেয়াল রেখো, যত্ন নিও। আমাকে এত অনুরোধ করে কান্নাকাটি করে এখন এনে সবার কাছে বলে বেড়াচ্ছে পুলিশ দিয়ে ধরে এনেছে আমাকে। আচ্ছা শোনো, কাল একবার বাসায় এসো। তোমার মা নিশ্চয় গিয়েছিল তোমার ওখানে। আমি জানি তার উপর তোমার অনেক রাগ, কিন্তু সেই যাই হোক, কাল অন্তত একবার এসো। আমিও বাড়িতে যাব না, এ ব্যাপারে কোনো অনুরোধ করো না। তোমার মা অসুস্থ, তিনি মানসিকভাবে একেবারেই ঠিক নেই। দোয়া করি তিনি সুস্থ হয়ে যাক। তুমি নাকি লন্ডনে চলে যাবে, কত বছর বাদে ফিরতে পারো। তার কি ঠিক আছে? ফিরে যদি দেখো মা বেঁচে নেই, একটু কি কষ্ট পাবে না? আমাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করো না। তুমি ইমোশনাল ব্ল্যাকমেল ভাবলে তাই? অনেক তো হলো রাগ জেদ। মায়ের সঙ্গে সম্পর্ক কখনো ছিন্ন হয় না। সত্যি তোমার মা অনেক পরিবর্তন হয়েছে, নয়তো কি আমি তোমাকে আসতে বলতাম? আর পরিবর্তন না হলে কলি বেগমের মতো মানুষ কি তোমার বাসায় গিয়ে তোমাকে আসতে বলে? ফুয়াদ কিরকম অস্থিরতা অনুভব করে। কি জন্য এই অস্থিরতা তো নির্দিষ্ট করে বুঝতে না পারলেও এইটুকু বুঝতে পারছে সময়ের সাথে সাথে অনেক কঠিন প্রতিজ্ঞা নড়বড়ে হয়ে যেতে চায়। শফিক আহমেদ ফোন রাখেন। ফোন রাখার আগে তিনি বললেন, এশা তোমার উপর রাগ করে আছে তাই পাত্তা দিচ্ছে না। এটা নিয়ে দুশ্চিন্তা করো না, রাগ ভাঙানোর চেষ্টা করো। অল্পতে রেগে গেলে হবে না, সংসার হলে ধৈর্যর পরীক্ষা। এশা যে শপিং ব্যাগ নিয়ে রুমে ঢুকেছে, একেবারে গোসল সেরে বের হয়েছে। ভেজা চুলগুলো তোয়ালে পেঁচে আবার সেই চেয়ারেই বসে হাঁটুতে মুখ গুজে বসেছে। শফিক আহমেদের সাথে ফোনে কথা বলা শেষে খেয়াল করলো ফুয়াদ। ও নিজের চেয়ার ছেড়ে উঠে গিয়ে এশার পেছনে দাঁড়ালো। চুল থেকে তোয়ালেটা খুলে বলল, ভেজা চুল এভাবে বেঁধে রাখলে ঠান্ডা লাগবে। ফুয়াদ আর একটা শুকনো তোয়ালে এনে ওর চুল মুছিয়ে দিতে দিতে জিজ্ঞেস করলো, এশা, তুমি কি আমার উপর রাগ জেদ ক্ষোভ ছাড়াও অন্য কোনো ব্যাপার নিয়ে বিষণ্ণ? এর বাইরে কিছু নিয়ে দুশ্চিন্তা করছো? এশা নিজের মাথা ফুয়াদের দিকে এলিয়ে দিয়ে চুপচাপ চোখ বুজে থাকলো। ওর লম্বা চুল মেঝেতে লুটোপুটি খেতে লাগলো। ফুয়াদ একটা চেয়ার টেনে বসে চুলগুলো নিজের কোলের মধ্যে রাখলো। মেয়েটার এত বিষণ্ণতা মলিনতা কিভাবে দূর করবে? নিজেকে বিশাল অপরাধী মনে হচ্ছে ফুয়াদের। এশা ওকে দেখে কিরকম শক্ত থাকার ভান করার চেষ্টা করলো, অথচ এখন কিরকম মুষড়ে গেছে। এশা ওকে দেখে কিরকম শক্ত থাকার ভান করার চেষ্টা করলো, অথচ এখন কিরকম মুষড়ে পড়েছে। কিছুক্ষণ পর ফুয়াদ খেয়াল করলো এশা আবারও ঘুমিয়ে পড়েছে চেয়ারের উপর ওভাবেই। কি আশ্চর্য কাণ্ড! কিছুক্ষণ আগে তো ঘুম থেকে উঠলো। ও নিখোঁজ হওয়ার পর থেকে এশা কি ঠিকঠাক ঘুমাতে পারেনি? ও ফিরে আসাতে এখন নিশ্চিন্তে অনুভব করছে, সেই জন্য কি এত ঘুমাচ্ছে? দুশ্চিন্তাগ্রস্ত মানুষ তো এভাবে ঘুমাতে পারে না। চেয়ারে বসে ঘুমানো যায়, যে কোনো মুহূর্তে ধপ করে পড়ে যেতে পারে। এখন উপায় হলো কোলে নিয়ে বিছানায় শুয়ে দেওয়া। এ স্পর্শ করা নিয়েও আবার কোন কেলেঙ্কারি হয় আল্লাহ জানে। চুল মুছে দিল, তা নিয়েও তো কিছু বললো না। পদ একটু সাহস পেল, ও এশাকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিল। মেয়েটার ওজন আগের চেয়ে কমে গেছে। এশার ঘুম ভাঙলো পরদিন সকালে, ভোর সকালে না, 9টার দিকে। ফুয়াদ অনেক আগে বিছানা ছেড়েছে। কি এক অস্থিরতায় ওর ঘুম ভালো হচ্ছে না। চোখ মেলে তাজা ফুলের ঘ্রাণ পেল এশা। বেড সাইডে টেবিলের ওপর রাখা, সঙ্গে বারান্দা থেকে ভেসে আসা সিগারেটের গন্ধ পেল। ফুয়াদ বারান্দায় অন্যমনস্ক হয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ জানালা দিয়ে রুমের দিকে চোখ পড়তেই দেখলো এশার ঘুম ভেঙেছে। ও সিগারেটটা ফেলে দিয়ে
এসে বসল। ফ্রেশ হও, রাতে কিছু খাওনি, খাবে। কোনো ঘাটতেরামি করো না। আমি তো চেয়ারের উপর ঘুমিয়েছিলাম, এখানে আসলাম কিভাবে? তোমাকে ক্রেন দিয়ে তুলে ওই রুমের চেয়ার থেকে এই রুমের বিছানায় এনেছি। এসা ফ্রেশ হয়ে এসে দেখলো ফুয়াদ নাস্তা রেডি করছে। গম্ভীর চেয়ারে পাউরুটি, জেলি, ডিম, পোস্ট, কিশমিশ, বাদাম, সঙ্গে কফি। খেয়ে দে তৈরি হয়ে নাও, তোমার শ্বশুরবাড়ি যাব। এসা অবাক হলো অনেক, কিন্তু কোনো প্রশ্ন করলো না। ওর ধারণা ছিল ফুয়াদ এত সহজে ওখানে যাবে না। মা ফোন করেছিল, যাওয়ার জন্য অনুরোধ করছে। ফুয়াদ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বিন ব্যাগে চেয়ারের উপর শুয়ে আবার বলল, সম্পর্ক ছিন্ন করা আসলেই সহজ কোনো ব্যাপার না। রাগে জেদে আমরা কত কিছু ভাবি, তুমিও হয়তো ভেবেছো আমার সঙ্গে আর থাকবে না। এসা কিছু বলল না, ও চুপচাপ খেয়ে চলেছে। কিছুক্ষণ পর তাকিয়ে দেখলো ফুয়াদ চোখ বুজে শুয়ে আছে। খাওয়া শেষ করে ও শ্বশুরবাড়ি যাওয়ার জন্য তৈরি হয়ে নিল। রাহাত আর ফয়সাল আগেই পৌঁছেছে। ফুয়াদের দেরি হলো। মালা এই অসুস্থ শরীর নিয়ে নাস্তা বানিয়েছে ওদের জন্য। মালা ওদের নাস্তা বানিয়ে খাওয়াচ্ছে। কি ভয়াবহ বিস্ময়কর ব্যাপার! শম্পা কিছুক্ষণ চোখ কপালে তুলে তাকিয়ে থাকলো। মহান আল্লাহ রব্বুল আলামিন ওকে এই দিন দেখার জন্য পর্যন্ত বাঁচিয়ে রেখেছে। তার জন্য তার প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছে মনে মনে। ফিসফিস করে রাহাতকে বলল, দেখলে সাহস হচ্ছে বড় ব্যাপার। আমরা যদি সাহস করে এই বাড়ির থেকে বের হয়ে না যেতাম, এই দিন দেখতে পেতাম। হয়েছে, চুপ করো। ফুয়াদ এসে দেখলো ওদের নাস্তা খাওয়া প্রায় শেষ পর্যায়ে। শফিক আহমেদকে হাসি খুশি মুখে দেখা গেল, কিন্তু পলি বেগম এখনো এখানে উপস্থিত হননি। মালা ওদের দেখে ব্যস্ত হয়ে পড়ল। তোমাদের তো দেরি হলো কেন? বসো বসো, নাস্তা খাও। আমরা খেয়ে এসেছি আপু। রাহাত কটমট চোখে ফুয়াদের দিকে তাকালো। কি যে হয়রান করেছে ওকে এই বদমাশটা! পুলিশ দিয়ে ধরিয়ে বিরিয়ানি খেতে পাঠিয়েছে। রাত শম্পাকে বলল, তুমি কিন্তু ওদের সাথে কথা বলবে না, খবরদার। কিন্তু শম্পা কিছুক্ষণ পর গিয়ে ফুয়াদকে জিজ্ঞেস করল, এই ফুয়াদ, ওই পুলিশগুলো কি আসল ছিল? হ্যাঁ ভাবি, কেন আপনার লাগবে? কাউকে বিরিয়ানি খাওয়াবেন? ওসব তোমাদের মতো বড় লোকদের কারবার। তবে বিরিয়ানিটা ভালোই ছিল, তোমাকে অনেক ধন্যবাদ। ওরা সকলেই মেহমানের মতো ড্রয়িং রুমে বসে আছে। এর ভেতর পলি বেগমকে দোতলা থেকে সিঁড়ি ভেঙে নিচে নামতে দেখা গেল। তাকে খুব রুগ্ন দুর্বল মনে হচ্ছে। তিনি এসে সিঙ্গেল সোফাটায় বসলেন। আজ হঠাৎ আবার আমার শরীরটা অসুস্থ হয়ে পড়েছে। ডাক্তার বলেছেন মানসিক রোগ, দুশ্চিন্তা, একাকিত্ব। খুব বেশি কথা বলা আমার পক্ষে সম্ভব না। সবাই চমকে গিয়ে তাকালো। পলি বেগমকে এত দুর্বল, নমনীয় আগে দেখেন নাই কখনো। তিনি যে অসুস্থ হয়ে হাসপাতালে বিছানায় বসেছিলেন তখনও না। তিনি কাহিল স্বরে বলেন, এই বাড়িটা তোমাদের বাপের নামে লিখে দিয়েছি। তোমরা এখন থেকে এখানেই থাকতে পারো, কোনো অসুবিধা হবে না। তোমাদের যার ইচ্ছে ব্যবসা থাকবে, যার ইচ্ছে চাকরি করবে। তোমাদের কোনো স্বাধীনতা আমি আর নষ্ট করব না। বউদের গহনাকাটি সব বউদের কাছেই থাকবে। বাসায় এখন 2 জন কাজের মেয়ে আছে। তোমাদের প্রয়োজন হলে আরও 2-1 জন দেখে নিও। যার যা খাবার পছন্দ খাবে, কোনো নিষেধ নেই। এশার যতদূর ইচ্ছে পড়বে। শম্পার বৃষ্টিতে ভিজতে ইচ্ছে হলে ছাদে গিয়ে ভিজবে। মারুফা, তোমার যা পছন্দ তুমিও তাই করতে পারবে। পলি বেগমের কথার বিপরীতে বলার মতো কেউ কিছু তৎক্ষণাৎ খুঁজে পেল না। কিছু সময় ধরে এরকম হিনপত নীরবতা বিরাজ করল। এই নীরবতার ভেতরে তিনি সোফা ছেড়ে উঠে বললেন, এই বয়সে একা থাকা খুব কঠিন। তার যে কঠিন ব্যাপার হলো তোমাদের না দেখে থাকা। তোমাদের কোলাহলপূর্ণ এই বাড়িটা নীরব দেখা আমার পক্ষে আর সম্ভব না। এত অর্থবিত্ত সব তুচ্ছ মনে হয়। আমি নাকি অনেক পাষাণ, নির্দয়। তাহলে তোমাদের ছেড়ে থাকতে পারছি না কেন? তোমরা তো দেখছি আমার চেয়ে বড় পাষাণ। বলে তিনি চোখ মুছতে মুছতে নিজের রুমের দিকে চলে গেলেন। তিনি চলে যাওয়ার পর শফিক আহমেদ সর্বপ্রথম ফুয়াদের দিকে তাকিয়ে বলেন, দেখলে তো তোমার মায়ের অবস্থা। তুমি লন্ডনে যাবে কথা এখনো তাকে বলিনি। তুমি একটু ভালো করে বলে যেও বাবা। ফুয়াদ মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। শফিক আহমেদ এবার সবার উদ্দেশ্যে প্রশ্ন করলেন, তোমরা থাকবে না এখানে নাকি চলে যাবে?
ফুয়াদ, তুমি তো আর মাত্র আছোই কয়টা দিন, এশাকে নিয়ে এখানেই থাকো। ফুয়াদ কিছুক্ষণ চুপ থেকে এশার হাত ধরে বলল, চলো রুমে চলো।